স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছিস। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দুর্যোগ বিপর্যয়। আচ্ছা, দুর্যোগ বিপর্যয় আলোচনা করার আগে একটা ছোট কিছু ঘটনা আমাদের একটু ঠিক করে নিতে হবে। মূলত পরিবেশ ভূগোলে আমরা যে তিনটে জিনিস নিয়ে আলোচনা করি সেই তিনটে জিনিসের মধ্যে তিনটে জিনিস হচ্ছে মানুষ, পরিবেশ এবং মানুষ ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মানে এদের মধ্যে রিলেশন। এই তিনটে জিনিস নিয়ে আস করি। সম্পর্ক মানে হচ্ছে একটা মিথস্ক্রিয়া, মানুষ ও পরিবেশ পারস্পরিক কাজকর্মের মাধ্যমে যে সম্পর্ক তৈরি করে। এই তিনটে জিনিস মূলত ম্যান এনভায়রনমেন্ট আর হচ্ছে ম্যান এনভায়রনমেন্ট রিলেশন। এই তিনটে জিনিস নিয়ে ভূগোলে আলোচনা করা হয়। মানুষ ও পরিবেশের এই মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দুর্যোগ বিপর্যয় তৈরি হয়, বিভিন্ন ব্যবস্থা তৈরি হয়, বিভিন্ন পরিবেশগত অবস্থা তৈরি হয়, যাদেরকে আমরা দুর্যোগ বা বিপর্যয় ভাগ করি। এখন ক্লাস 8-এ তোরা একটা জিনিস শিখেছিলি যাকে বলা হতো হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস কি? আমাদের বায়ুমণ্ডল বল, আমাদের পরিবেশে বল, বিভিন্ন রকম বিষাক্ত কণা, যেগুলোকে আমরা পলিউটেন্ট বলি, সেই কণাগুলো, দূষিত কণা, সেগুলো বায়ুমণ্ডলে বা পরিবেশে প্রবেশ করে। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, পরিবেশে প্রবেশ করার পর নিজে নিজেই পরিবেশ তাদেরকে আবার মানে রিকভার করে আবার আগের জায়গাটায় চলে। এই প্রসেসটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। প্রবেশটা যে কোনো ভাবে করতে পারে, প্রাকৃতিকভাবে করতে পারে, মানুষের কাজকর্মের মাধ্যমে করতে পারে, কিন্তু যদি পরিবেশ নিজে রিকভার করে আবার আগের জায়গায় চলে আসে তাহলে প্রসেসটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। যদি সেটা না হয় তাহলে কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয় ঘটতে দেখি, যেগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়। ভাগটা পরে আসছি আমি। এখন যেমন ধর কালী পুজো বা দিওয়ালিতে আমরা বাজি পোড়াই, ফলে প্রচুর বারুদ, প্রচুর দূষিত গ্যাস বায়ুমণ্ডলে যায়, কিন্তু গ্যাসটা নিজে নিজেই আবার মানে ওই অবস্থাটা নিজে নিজে কিছুদিন বাদে রিকভার করে আবার নর্মাল পজিশনে ফিরে আসে। নর্মাল পজিশন বলতে নর্মালি কালী পুজোর আগে যেরকম অবস্থায় থাকে কিছুদিন পরে আবার আগের অবস্থায় ফিরে আসে। এই প্রসেসটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে, যেমন ধর জীবাশ্ম জ্বালানির প্রচন্ড দহনের পরে বায়ু দূষণ খুব বেড়ে গেছে। এখন সেটাকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হলে জীবাশ্ম জ্বালানির দহনটাকে বন্ধ করতে হবে। যেমন রিসেন্টলি আমরা করোনা ভাইরাসের জন্য দেখলাম যে প্রচুর পরিমাণে লকডাউন হওয়াতে প্রচুর পরিমাণে গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছিল বেশ কিছুদিন। ফলে বিভিন্ন জায়গা থেকে নিউজ পাওয়া যাচ্ছিল যে পরিবেশের মানে বায়ু দূষণ নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দূষণের হার প্রচন্ডভাবে কমে গেছে। এই রকম ব্যাপার। তাহলে যদি হোমিওস্ট্যাসিস না হয় তাহলে নর্মাল কোনো প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে মানে যে জিনিসগুলোর ব্যবহার করলে দূষণ বেশি হয় সেগুলোকে আটকানোর মতো আমাদের ব্যবস্থা নিতে হয়। এখন দুর্যোগ বা বিপর্যয় ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, যে শুধুমাত্র দুর্যোগ হচ্ছে একটা ছোট ঘটনা যেখানে ক্ষয়ক্ষতি কম ঘটে, বিপর্যয় একটা বড় ঘটনা যেখানে ক্ষয়ক্ষতি বেশি ঘটে। কিন্তু শুধু এভাবে ব্যাপারটাকে ডিফাইন করা খুব মুশকিল। আমরা একটু অর্থ থেকে যাই প্রথম থেকে, তাহলে সুবিধা হবে। প্রথম, দুর্যোগ বা হ্যাজার্ড। হ্যাজার্ড কথার অর্থ দুর্যোগ। এটা মূলত যে শব্দ থেকে এসছে বলে ধরা হয় সেটা হচ্ছে একটা আরবি শব্দ। আরবি শব্দটা হলো দুরকম ভাবে এই শব্দটা ব্যবহার করা হয়। কেউ কেউ বলে শব্দটা আনজার, কেউ কেউ বলে শব্দটা আজঝার। যাই হোক, এই দুটো শব্দের অর্থ হচ্ছে চান্স আর লাক, মানে অদৃষ্ট। হ্যাজার্ড মূলত একটা আরবি শব্দ থেকে এসেছে যার নাম আনজার, যেটা আনজার বা আজহার, যার অর্থ
অপ্রত্যাশিত কোনো দৈব ঘটনা বা অদৃষ্ট এই টাইপের। আর বিপর্যয়ের ক্ষেত্রে, বিপর্যয় ইংরেজি হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার এই শব্দটা যে শব্দ থেকে এসছে সেটা মূলত একটা ফরাসি শব্দ, যার নাম হচ্ছে ডিসঅ্যাস্টার। শব্দটা এভাবে লেখা হয়, ডিস আর একটা হচ্ছে অ্যাস্টার, ডিস এবং অ্যাস্টার। অ্যাস্টার কথাটা মূলত ফরাসিতে স্টার বা নক্ষত্র বোঝাতে অ্যাস্টার কথাটা ব্যবহার করা। আর ডিস মানে হচ্ছে কোনো মন্দ বা শয়তান এই টাইপের, মানে ইভিল। এজন্য ডিজাস্টার কথাটার মূল অর্থ হচ্ছে মন্দ বা শয়তান তারা এই টাইপের বলা হয়, ঠিক আছে। কিছু জায়গায় ভুতুড়ে তারা বলা হয়, এরকম বিভিন্ন শব্দ আছে। বাংলা শব্দগুলো এতখানি মানে এগুলো সবই ইংলিশ শব্দ থেকে এসছে। তার মানে আনজার আর ডিজাস্টার এই দুটো শব্দকে আমরা অর্থগুলো পরিষ্কার হয়। এখন যে জিনিসটা দরকার যে সংজ্ঞাগতভাবে কি বলা যায়। সংজ্ঞাগতভাবে এমনি বলা যায় যে দুটো জিনিসই তো পরিবেশের ক্ষতি করে, জীবন সম্পত্তি হানি ঘটায়, দুর্যোগের ক্ষেত্রেও ঘটায় আর বিপর্যয়ের ক্ষেত্রেও ঘটে, একই জিনিস। কিন্তু ঝুঁকি বা ক্ষয়ক্ষতির মাত্রা এগুলোর উপর ভিত্তি করে দুর্যোগ বিপর্যয় পার্থক্য করা যায়। এমনিতে দুর্যোগ বিপর্যয়ের বৈশিষ্ট্য কিন্তু মূলত একই রকম। যেমন একটা ব্যক্তি আছে, একটা কারণ আছে, ব্যাপকতা আছে, কতখানি অঞ্চল জুড়ে ঘটে, কি অবস্থা সৃষ্টি হয়। কিন্তু মূলত এগুলোর বাউন্ডারি কি, কতখানি হলে একটা ক্যালামিটিসকে আমরা দুর্যোগ বলবো এবং কতখানি হলে বিপর্যয় বলবো, সেটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র এগুলো এটা বিভিন্ন ভাবে ধরে থাকে। যদি আমরা যে কোনো একটা মানদণ্ড ধরি তাহলে বেটার হচ্ছে আমরা দুটো জায়গা থেকে এই মানদণ্ডটা ধরতে পারি। একটা ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট, একটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট, আর এটা এক নম্বর। আর দু নম্বরটা সিআরইডি, সেন্ট্রাল ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অফ ডিজাস্টার। আচ্ছা, এই দুটো জায়গা আমরা ধরতে পারি, কারণ একটা ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট যেটা বিভিন্ন দেশে সম্পূর্ণ পৃথিবীর ক্ষেত্রে
একটা মানদণ্ড তৈরি করেছে, আর একটা সিআরইডি, সেন্ট্রাল ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অফ ডিজাস্টার। প্রথমটা আগে কি, ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট 2001-এ পাস আউট হয়। কি বলা হয় যে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু, 100 জন বা তার বেশি মানুষের আহত অবস্থা এবং আন্তর্জাতিক সাহায্য দ্বারা পরিস্থিতি মোকাবিলা, সরকার দ্বারা জরুরি অবস্থা ঘোষণা, এই 4টে বিষয়ে হলে কোনো দুর্যোগের ক্ষেত্রে তাকে আমরা বিপর্যয় বলতে পারি। আবার বলছি কি কি, একটা হচ্ছে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু, 2 নম্বর 100 বা তার বেশি মানুষের আহত অবস্থা, 3 আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য দ্বারা বিপর্যয় পরিস্থিতি মোকাবিলা করা, 4 হচ্ছে সরকার দ্বারা জরুরি অবস্থা ঘোষণা করা। এই কোনো একটা জায়গায় যদি কোনো পরিবেশগত বিপর্যয় পরিবেশগত ঘটনা তৈরি হয় যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, সেখানে যদি এই 4টে পয়েন্ট কভার করে তাহলে সেই ঘটনাটাকে দুর্যোগ না বলে বিপর্যয় বলা হয়, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে দুর্যোগ বলা হয়। অন্যদিকে সিআরইডি কি বলছে, এপিডেমিওলজির মাধ্যমে, সেন্ট্রাল এপিডেমিওলজির মাধ্যমে বলা হচ্ছে, এটা মূলত কিন্তু বেলজিয়ামে করা হয়েছে, যে 100 জন মানুষের বেশি মৃত্যু, দেশে মোট জাতীয় উৎপাদনে, মানে একটা দেশের তো ন্যাশনাল ইনকাম আছে, দেশের মোট জাতীয় উৎপাদনের 1% বেশি ক্ষয়ক্ষতি, দেশের মোট জনসংখ্যার 1% বেশি আক্রান্ত হওয়া, এই রকম। তার মানে 3টে কি কি বললো, যে 100 জনের বেশি ক্ষয়ক্ষতি হতে হবে, 100 জনের বেশি মৃত্যু হতে হবে, আর দেশের মোট জনসংখ্যার 1% আক্রান্ত হতে হবে, এফেক্টেড হতে হবে অন্তত। আর আরেকটা হচ্ছে মোট জাতীয় উৎপাদনের 1% বা তার বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে হবে, যা সম্পত্তিহানি ঘটবে তার মোট পরিমাণ এটা হতে হবে। এটা বেলজিয়ামের মানদণ্ড বিপর্যয়, যেটা পরবর্তীকালে ভারত সরকারও ব্যবহার করেছিল নিজেদের মানদণ্ড হিসেবে। আচ্ছা, এছাড়া বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কিছু মানদণ্ড দিয়েছে, যেমন কলোরাডো বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে, এটা একটা মানদণ্ড দিয়েছে যে কমপক্ষে $10 বেশি ক্ষয়ক্ষতি হতে হবে, 100 জন মানুষের মৃত্যু হতে হবে, অন্য 100 জন মানুষেরও বেশি আহত অবস্থা হতে হবে, এবং এই 3টে শর্ত মেনে যদি ইউএনও এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে তাহলে একে বিপর্যয় বলা যাবে। এই মূলত বিপর্যয়ের মানদণ্ড। এবার এখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যে কোনো দুর্যোগ বিপর্যয় হতে পারে, কিন্তু যে কোনো বিপর্যয় দুর্যোগ হওয়ার পর বিপর্যয় ঘটে, কিন্তু কোনো দুর্যোগ যদি কম আকারের হয়, ছোট আকারের হয়, যেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে, সেগুলোকে কিন্তু আমরা দুর্যোগই বলবো, সেগুলো বিপর্যয় বলবো না। যখন ক্ষয়ক্ষতির মাত্রাটা একটা ব্যাপক পর্যায়ে যাবে তখন তাকে আমরা বিপর্যয় বলবো, না হলে বিপর্যয় বলবো। আচ্ছা, তাহলে বোঝা গেল যে মানদণ্ড কি, মানে কেন কোনো একটা দুর্যোগকে বিপর্যয় বলা যায়। এর জন্য এই টাইপের প্রশ্ন আসে যে সব বিপর্যয় দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় কেন, সেগুলো আমরা পার্থক্যের পয়েন্টটাকেই লিখতে পারি। এবার আমি সাদৃশ্য বৈসাদৃশ্যটা একটু আলোচনা করি। আচ্ছা, সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কিরকম, প্রাকৃতিক মানবিক কারণে হয়, দুর্যোগও প্রাকৃতিক বা মানবিক কারণে হতে পারে, আবার বিপর্যয়ও প্রাকৃতিক বা মানবিক কারণে হতে পারে। এই জায়গায় দুটোর একটা মিল রয়েছে। দুর্যোগ বা বিপর্যয় দুটোই খুব ধীর গতিতে হতে পারে বা খুব দ্রুত হতে পারে, এটাও একটা মিল রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ধীর গতিতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত গতিতে হচ্ছে। আর 3 নম্বর, পরিবেশের উপর চাপ সৃষ্টি। দেখ, দুর্যোগ বা বিপর্যয়, দুর্যোগ যেহেতু কম পরিসরে ঘটে বা কম দিনের জন্য ঘটে, ক্ষয়ক্ষতি কম করে, সেই জন্য পরিবেশের উপর কম চাপ সৃষ্টি করে। বিপর্যয়ের ক্ষেত্রে বেশি চাপ সৃষ্টি করে, দুটোই কিন্তু পরিবেশের উপর চাপ সৃষ্টি করে। তাহলে এই 3টে প্রধান সাদৃশ্য আমরা দুর্যোগ বিপর্যয়ে পেতে পারি। যদি তুলনা দেয় আমাদের সাদৃশ্য লিখতে হবে, অর্থাৎ সাদৃশ্য পয়েন্টগুলো দরকার। এটা কিন্তু অনেক বইতে নেই। হ্যাঁ, যেগুলো যেগুলো তোদের দরকার তোরা কিন্তু ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিস নিজের মতো, এটা সবচেয়ে ভালো হয়। একটা আলাদা খাতা ক্লাস ওয়ার্কের মতো নোট ডাউন করে নিস। আচ্ছা, বৈসাদৃশ্যের মধ্যে দেখ আমরা যদি আলোচনা করি, প্রথম পয়েন্টে পাচ্ছি ক্ষয়ক্ষতি।
ক্ষয়ক্ষতির পরিমাণ দুর্যোগের ক্ষেত্রে কম হয়, বিপর্যয়ের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়। সেটা মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে বা বিভিন্ন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে, সম্পত্তিহানি ঘটতে পারে। এটা নেক্সট বিস্তৃতি। যদি বিস্তৃতি দেখি, দুর্যোগ খুব ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, যাকে আমরা বলতে পারি ক্ষুদ্র পরিসরে বা ক্ষুদ্র স্কেলে ঘটে। বিপর্যয় কিন্তু একটা বড় জায়গায় ঘটে, বিপর্যয়ের এরিয়াটা অনেক বড় হয়। দুর্যোগের ক্ষেত্রে পরপর ঘটলেও ক্ষণস্থায়ী হয় এবং সহজে মোকাবিলা করা যায়। হঠাৎ দামোদরে বন্যা হলো, প্রতি বছরই ডিভিসি থেকে জল ছাড়ার জন্য ধরুন ইছামতি বা দামোদরের ডিভিসি থেকে জল ছাড়ার দরুন দামোদরে বন্যা হয়, ইছামতিতেও এরকম বাঁধ থেকে জল ছাড়ার দরুন বন্যা দেখা যায়। কিন্তু এগুলোকে খুব সহজে মোকাবিলা করা সম্ভব। এগুলো হচ্ছে দুর্যোগের ক্ষেত্রে। কিন্তু বিপর্যয় দীর্ঘ ব্যবধানে হয়, মানে ব্যবধানটা অনেক বেশি থাকে, কিন্তু মোকাবিলা সহজে করা যায় না। যদি পর্যায়ে দেখি কি হয়, প্রথম যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে প্রথমে দুর্যোগ হয়। কারণ কি, দুর্যোগটা যদি একটা স্কেলে বাড়তে শুরু করে তখন সেটা বিপর্যয়ে পৌঁছায়। তাহলে পর্যায়গতভাবে প্রথমে দুর্যোগ ঘটে, তারপর বিপর্যয়ের সৃষ্টি হয়। আর সম্পর্কর দিক থেকে তো বুঝতেই পারছিস যে বিপর্যয় হচ্ছে দুর্যোগের, মানে ব্যাপক দুর্যোগের একটা ফলশ্রুতি হচ্ছে বিপর্যয়। অর্থাৎ দুর্যোগ বিপর্যয়ের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক রয়েছে। মূলত এই সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য বা তুলনা করা যায়। এখন বইয়েতে হয়তো কিছু কিছু পয়েন্ট বেশি পেতে পারি, সেগুলো পড়ে নিস অবশ্যই। যদি কোনো পয়েন্ট অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সলভ করে নিস। এরপরে আসছি দুর্যোগ বিপর্যয়ের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের মধ্যে কি আছে? শ্রেণী বিভাগের মধ্যে ধর আমরা যদি ভাগ করি, তিনটে ভাগ এখানে আমি চারটা করেছি। দেখ, প্রাকৃতিক, আধা প্রাকৃতিক, মনুষ্য সৃষ্ট, তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি, তিনটে ভাগে ভাগ করা যায়। এখন আধা প্রাকৃতিকটাকে কোনো ভাগ করা হয়নি, কারণ কি, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্টের কিছু কমন জিনিসগুলোকে আধা প্রাকৃতিক বলা হয়, যেগুলো প্রাকৃতিকও আছে মনুষ্য সৃষ্টতেও আছে। যেমন ভূমিকম্প প্রাকৃতিকভাবেও ঘটে, মানুষের মাধ্যমেও ঘটে। কয়না জলাধারে ভূমিকম্প মনুষ্য সৃষ্ট ঘটনা, আবার হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা, এরকম। এখন প্রাকৃতিক দুর্যোগকে, দুর্যোগ বা বিপর্যয়কে, এটা মূলত বিপর্যয়েরই শ্রেণী বিভাগ, দুর্যোগের নয়। কিন্তু এটা একটা কমন শ্রেণী বিভাগ করেছি আমি, দুর্যোগ বিপর্যয় মিলিয়ে এটা করা দরকার। এটা একটু করে নিস, তোদের বইতে দুর্যোগের আলাদা শ্রেণী বিভাগ করা আছে, বিপর্যয়ের আলাদা শ্রেণী বিভাগ করা আছে। একসঙ্গে একটা শ্রেণী বিভাগ করে রাখলে বেটার হবে। আচ্ছা, প্রাকৃতিকের মধ্যে দুভাগে ভাগ করা হয়েছে, পার্থিব অপার্থিব। পার্থিব মানে যেটা ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের মধ্যে ঘটে, আর অপার্থিব মানে যেটা মহাকাশে ঘটে বা মহাকাশের বিভিন্ন কণার মাধ্যমে, বিভিন্ন জ্যোতিষ্কর খণ্ডীকৃত অংশের মাধ্যমে ঘটে। এই জন্য অপার্থিবর মধ্যে দেখ উল্কাপাত আর সৌরঝড় দুটো দেওয়া আছে। সৌরঝড় কিন্তু অনেকের আমাদের ধারণা হতে পারে যে উল্কাপাত তো পৃথিবীতে এসে পড়ে, অ্যারিজোনার উল্কাপাতের ঘটনা, যেটাকে শয়তানের খাত বলা হয়, উল্কাপাতের দরুন যে বিরাট গর্তটা তৈরি হয়েছে। কিন্তু সৌরঝড় কি সত্যি পৃথিবীর ক্ষতি করে? অবশ্যই করে। সৌরঝড়ের জন্য কি হয়, সূর্যের মধ্যে কিছু স্পট তৈরি হয়, যে স্পটগুলোকে বলা হয় সোলার স্পট বা সৌর কলঙ্ক। এই সৌর কলঙ্কগুলো পৃথিবীতে আসা সূর্যরশ্মির পরিমাণকে কমিয়ে দিয়ে বা বাড়িয়ে দিয়ে পৃথিবীর ক্ষতি করতে পারে। ওর জন্য সৌরঝড় দুর্যোগ বিপর্যয়ের মধ্যে রাখা হয়েছে। নেক্সট, পার্থিবর মধ্যে আমরা দুটো ভাগ করেছি, ভূপৃষ্ঠস্থ, বায়ুমণ্ডলী। এর মধ্যে ভূপৃষ্ঠে কিছু ঘটনা ঘটে, বায়ুমণ্ডলে কিছু ঘটনা ঘটে। যদিও ভূপৃষ্ঠে কি কি ঘটে আগে দেখি। ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ভূমিধস, নদী পার ভাঙন। পাঁচটা শব্দের সঙ্গেই তোরা পরিচিত। ঘটনাগুলো আরেকটু ডিটেলস তো আমরা পরে আলাদা আলাদা করে পড়বই। এই পাঁচটা ঘটনা মূলত ভূপৃষ্ঠে ঘটে থাকে। আর বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তুষারঝড়, এই চারটে। এবার এই চারটে ছাড়াও আরো কিছু ঘটে, যেমন ধর শিলাবৃষ্টি, যেমন ধর শৈত্য প্রবাহ, যেমন তাপপ্রবাহ, যেটা লুয়ের ক্ষেত্রে দেখা যায়। এগুলোকে আর আলাদা করে এর মধ্যে দেওয়া হয়নি, কারণ এত ডিটেলস এক্ষুনি দরকার নেই। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে আমরা কিছু প্রাকৃতিক ঘটনার মধ্যে পার্থিব অপার্থিব ভাগ। পার্থিবর মধ্যে আমরা দুটো ভাগ করেছি, ভূপৃষ্ঠস্থ, বায়ুমণ্ডলীয়। বায়ুমণ্ডলের চারটে বিষয় তোদের সিলেবাসে আছে, ভূপৃষ্ঠস্থ পাঁচটা বিষয় সিলেবাসে আছে। এখন মনুষ্য সৃষ্ট ঘটনা কিরকম? মনুষ্য সৃষ্ট ঘটনায় তিন ভাগে ভাগ করা হয়েছে, ভৌত, রাসায়নিক, জৈব। ভৌত কি কি?
ভূমিকম্প, ভূমিধস, ভূমিক্ষয়, এছাড়া আমরা নদী পার ভাঙনকেও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারি চাইলে। ভূমিকম্প, ভূমিধস, ভূমিক্ষয়, নদী পার ভাঙন। হ্যাঁ, আচ্ছা, ভূমিক্ষয় আর ভূমিধসের মধ্যে কিছু পার্থক্য আছে। ভূমিক্ষয় মানে যে কোনো অঞ্চল থেকে জলের মাধ্যমে মাটি ধুয়ে বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে ভূমিক্ষয়। অন্যদিকে ভূমিধস কিন্তু অন্য জিনিস। ভূমিধস মানে হচ্ছে পার্বত্য অঞ্চলে শিলাখণ্ড, মাটি জলের সঙ্গে বা অন্য কোনো কারণে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসা। দুটো একটু প্রকৃতিগতভাবে আলাদা। আচ্ছা, রাসায়নিকের মধ্যে আমরা কি দেখতে পারি? কোনো বিষাক্ত দ্রব্যের মাধ্যমে বিপর্যয় তৈরি হওয়া, যেমন ভূপালে মিথাইল আইসোসায়ানেট গ্যাসের মাধ্যমে বিপর্যয় ঘটেছিল। এছাড়া কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে বিপর্যয় ঘটতে পারে। এছাড়া পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে, যেরকম জাপানের ফুকুশিমা দাইচিতে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। অন্যদিকে জৈব মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের মধ্যে পড়ে জনবিস্ফোরণ, মানে প্রচুর পরিমাণে পপুলেশন এক্সপ্লোশন যেটা বলা হয়, যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া ব্যাপক পরিমাণে। যেমন ধর, দেশ বিভাগের সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের অঞ্চলে চলে আসায় ভারতের জনসংখ্যা সেই সময় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, এটা জনবিস্ফোরণ। দাবানল, দাবানলের ঘটনা আমরা জানি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি হয়, জন্য অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। কিন্তু দাবানল একটা মনুষ্যসৃষ্ট ঘটনার মধ্যে ফেলা হলেও দাবানল কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক ভাবেও ঘটে। আমরা জানি গাছে গাছে ঘষা লেগেও অগ্নিস্ফুলিঙ্গর মাধ্যমে দাবানল তৈরি হয়, তবে অধিকাংশ দাবানল কিন্তু মনুষ্য সৃষ্ট। ইউট্রোফিকেশন সম্পূর্ণভাবে মনুষ্য সৃষ্ট। ইউট্রোফিকেশন মানে হচ্ছে কৃষিক্ষেত্রে যে কীটনাশকগুলো দেওয়া হয়, সেই কীটনাশকগুলো জলের মাধ্যমে বাহিত হয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পরিপোষকের পরিমাণ প্রচন্ড বাড়িয়ে দেয়। পরিপোষক মানে এই ধর কচুরিপানা, নলখাগড়া, এই জাতীয় উদ্ভিদের পরিমাণ প্রচন্ড বাড়িয়ে দেয়। ফলে এরা সেই সময় জলাশয় থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে থাকে। ফলে জলের মাছ বা অন্যান্য জলজ জীবরা অক্সিজেনের অভাবে মারা যায়, যেটাকে আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। অক্সিজেনের অভাবে মারা যায়। এই রকম ঘটনাটাকে আমরা এরকম দূষণকে বলা ইউট্রোফিকেশন। তাহলে এই হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের মূল ঘটনা এবং শ্রেণীবিভাগ। এবার আমরা পরে একটা একটা পার্ট আলাদা আলোচনার মধ্যে আসছি।